আমার আউটডোরে ইনফার্টিলিটির সমস্যা নিয়ে যখন কোনো কাপল দেখাতে আসে, তখন অনেক সময়তেই তারা বলেন যে ডাক্তারবাবু, সমস্ত রকমের টেস্ট করানো হয়েছে, আমাদের কারোর কোনো রকমের কোনো সমস্যা নেই। বা আমাকে যখন তারা হোয়াটসঅ্যাপেও কোনো প্রশ্ন জিজ্ঞেস করে যে স্যার, সমস্ত রকমের টেস্ট করা হয়েছে কিন্তু কারোর কোনো রকমের কোনো সমস্যা ধরা পড়ছে না, কিন্তু তাও কেন বাচ্চা আসছে না। আসুন এই বিষয়টা নিয়ে একটুখানি আজ আমরা আলোচনা করে জেনে নিই যে সত্যি সত্যিই কি কোনো সমস্যা নেই, নাকি সমস্যা রয়েছে, তাও আমরা হয়তো কনভেনশনাল টেস্টের মাধ্যমে সেটাকে ধরতে পারছি না। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। প্রথমত কথা, যখন আমরা কোনো পেশেন্ট আমাদের কাছে আসে ইনফার্টাইল কাপল, তখন আমরা একটা কিছু নির্দিষ্ট টেস্ট করাই, ভেরি কনভেনশনাল টেস্ট। একটা ট্রান্সভাজিনাল স্ক্যান করাই, সিমেন্টটা একটুখানি দেখে নিই, টিউবটা খোলা আছে কিনা দেখি, আর কিছু বেসিক ব্লাড টেস্ট করাই। কিন্তু যেই জিনিসপত্রগুলো আমরা দেখি, অ্যাপারেন্টলি চোখে দেখে মনে হয় যে সমস্ত কিছু ঠিক আছে, তার হয়তো গভীরে যাওয়া হয় না কারণটা অনুসন্ধান করবার জন্য, যে সব কিছু ঠিক থাকলেও কেন প্রেগনেন্সি আসছে না। আসুন এটা নিয়ে একটুখানি আমরা বোঝবার চেষ্টা করি। প্রথমেই আসি ডিম্বাণুর কথা থেকে। আমি বারবার করে বলি এবং আমার সিনিয়রদের কাছ থেকেও শিখেছি যে একটা প্রেগনেন্সি আসবার জন্য সবথেকে ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে এগের কোয়ালিটি বা ডিম্বাণুর নাম্বার অ্যান্ড কোয়ালিটি সবথেকে ভালো থাকা। দেখা গেছে পলিসিস্টিক ওভারির পেশেন্ট যারা, তাদের ডিম্বাণুর সংখ্যা হয়তো প্রচুর থাকে, কিন্তু তাদের ডিম্বাণুর কোয়ালিটি কিন্তু খুব খারাপ থাকে। তো সুতরাং সেই এগ থেকে আইদার প্রেগনেন্সি আসে না, বা প্রেগনেন্সি আসলেও সেটার মিসক্যারেজের সম্ভাবনা খুব বেশি থাকে। সুতরাং আমরা একটা স্ক্যান করে পলিসিস্টিক ওভারি দেখতে পাচ্ছি, এগের প্রচুর নাম্বার দেখতে পাচ্ছি, কিন্তু পিরিয়ডটা অনিয়মিত হয়, পিরিয়ডটা ঠিক ডেটে আসে না। অনেক পেশেন্ট এটাকে সমস্যা বলেই হয়তো জানেন না, কিন্তু কারোর যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু দেরি না করে অবিলম্বে তার টেস্ট করানো প্রয়োজন। সেকেন্ডলি আসি একটা অদ্ভুত জিনিস, সিমেন অ্যানালিসিস নিয়ে। 90% ক্ষেত্রে আমরা যারা ইনফার্টিলিটিস প্র্যাকটিস করি, অ্যাটলিস্ট আমি আমার কথা বলতে পারি, যা টেস্টের রিপোর্ট দেখি সবকটাই স্পুরিয়াস এবং ভুল রিপোর্ট। কারণ বেশিরভাগ ল্যাব যেগুলো আনরেপুটেড বা সাধারণ মানের ল্যাব, তারা যে রিপোর্ট দেয় বেশিরভাগ ক্ষেত্রেই তারা একটা প্রথমত কথা, স্পার্মের মর্টিলিটি তারা পার এমএলএ না দিয়ে টোটাল মর্টিলিটিটাকেই স্পার্মের কনসেন্ট্রেশন হিসাবে ডিনোট করে। কিছু ক্ষেত্রে স্পার্মের মরফোলজি, যেটা কিনা স্পার্মের মরফোলজি কথার অর্থ স্পার্ম কতটা স্বাভাবিক দেখতে, সেই স্পার্মের মরফোলজিটা অ্যাজ পার WHO ক্রাইটেরিয়া 4% থাকাটা প্রয়োজন। কিন্তু আপনি নিজে সিমেন অ্যানালিসিসের রিপোর্টটার দিকে একটুখানি চেয়ে দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে স্পার্মের মরফোলজি দেয় হচ্ছে 90% নর্মাল, 80% নর্মাল, 70% নর্মাল, যেটা কিনা অ্যাবনর্মাল অ্যাকচুয়ালি। তো সুতরাং একটা আনস্ট্যান্ডার্ডাইজ জায়গা থেকে করা সিমেন অ্যানালিসিসের রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে কি, কোথা থেকে সিমেন অ্যানালিসিস করাবেন? স্পেসিফিক কোনো ল্যাব নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ইনফার্টিলিটি সেন্টার, সেইখান থেকে সিমেন অ্যানালিসিস করালে তার যে রিপোর্টটা, সেই রিপোর্টটা খুব অথেন্টিক রিপোর্ট হয়। কারণ বেশিরভাগ
ইনফার্টিলিটি সেন্টারে যে সিমেন অ্যানালিসিস করা হয় সেটা WHO ক্রাইটেরিয়া, যে লেটেস্ট ক্রাইটেরিয়া হচ্ছে WHO ক্রাইটেরিয়া 6, সেই ক্রাইটেরিয়া অ্যাডহেয়ার করে রিপোর্টটাকে প্রিপেয়ার করা হয়। সুতরাং চলে গেল যে সিমেনের গন্ডগোল থাকলেও থাকতে পারে, যেটাকে অ্যাড্রেস করাটা খুব প্রয়োজন। থার্ডলি আসা যাক টিউবের টেস্ট। টিউবের টেস্ট মূলত 2 থেকে 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে HSG হিস্টোস্যালপিঙ্গোগ্রাম বা SIS স্যালাইন ইনফিউশন সোনোগ্রাম বা হাইপোসি করা হয়। কিছু আমি প্র্যাকটিসে দেখেছি, এটা অবশ্য পেশেন্টদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, তারা দীর্ঘদিন ধরে ওভুলেশন ইন্ডাকশানে যাচ্ছে বা না জিজ্ঞেস করে না দেখে ওষুধ ইঞ্জেকশন খেয়ে যাচ্ছেন, কিন্তু তাদের টিউবের টেস্ট করাই হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে HSG করাটা একটা বেদনাদায়ক অনুভূতি এবং একটা খুব খারাপ অনুভূতি থাকে, যেক্ষেত্রে পেশেন্টের তো যা ব্যথা লাগে সে তো লাগেই, সেটা তো মানে আমি বর্ণনা করে বোঝাতে পারবো না। ভুল জায়গা থেকে রিপোর্ট করলে তার ইন্টারপ্রিটেশন ভুল হয়, কারণ HSGর ক্ষেত্রে নিচে থেকে ডাই পুশ করে একটা নির্দিষ্ট সময়তে তার এক্সরে নিতে হয়। সেই এক্সরেটা ঠিক সময় না হলেই তার ইন্টারপ্রিটেশনটা ঠিকভাবে দেওয়াটা সম্ভব হয়। যদি সেই এক্সরে টাইমিংয়ে গন্ডগোল হয় তাহলে কিন্তু ইন্টারপ্রিটেশনে গন্ডগোল হতে পারে। কিন্তু বিলিভ মি, একটা ভালো সেন্টার থেকে HSG করালে, এবং এখন যা টেকনোলজি এসছে, কিছু ভালো সেন্টার আছে তারা কিন্তু পেইনলেস HSG করে, যেটা অ্যাট অল ব্যথা হয় না এবং খুব ভালো কোয়ালিটির HSG প্লেট পাওয়া যায়। থার্ডলি, HSG করে আমরা টিউবের পেটেন্সি বা টিউব খোলা আছে না বন্ধ আছে সেটা জানতে পারি, কিন্তু টিউবের ফাংশনালিটি চেক করবার কিন্তু কোনো উপায় নেই সেই অর্থে। তাহলে একটা টিউব খোলা বা বন্ধ আছে কিনা সেটা যদি আমরা জানতেও পারি, যেই টিউব খোলা আছে সেটা কতটা ফাংশনালি ভালো সেটা কিন্তু জানতে পারার কোনো উপায় নেই। তাহলে এটাও থেকে গেল আপনার একটা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির একটা কারণ। ফোর্থলি, যেখানে গিয়ে প্রেগন্যান্সি বসবে অর্থাৎ আপনার এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামে অনেক সময়তে আর্লি অনসেট এন্ডোমেট্রিওসিস মানে ফার্স্ট স্টেজ অফ এন্ডোমেট্রিওসিস শুরু হয়, মানে এন্ডোমেট্রিয়ামটা বা ইউটেরাসটা আস্তে আস্তে বড় হতে শুরু করে। আমার এন্ডোমেট্রিওসিস চকলেট সিস্টের উপর ভিডিও আছে, সেই ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন, তাহলে এন্ডোমেট্রিওসিস সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে। সেটাকে যদি আমরা মিস করে যাই তাহলেও কিন্তু ইমপ্লান্টেশনে গন্ডগোল হবে। ফোর্থলি, যদি এন্ডোমেট্রিয়ামের মধ্যে কোনো ছোট পলিপ থাকে বা কারুর এন্ডোমেট্রিয়াম বাড়ছেই না, এন্ডোমেট্রিয়াম বাড়ার একটা তার নির্দিষ্ট নিয়ম রয়েছে, পিরিয়ডের মাঝের সময়টা যখন ইমপ্লান্টেশনের সময়তে তখন হচ্ছে এন্ডোমেট্রিয়ামের সবথেকে ম্যাক্সিমাম থিকনেস হয়, যেখানে গিয়ে প্রেগন্যান্সিটা বসে। যদি দেখা যায় ওই নির্দিষ্ট সময় এন্ডোমেট্রিয়ামটা বাড়লই না বা এতটাই বেশি বেড়ে গেল যে ভেতরে পলিপ ফর্মেশন হয়ে গেল অথবা পলিপয়েড এন্ডোমেট্রিয়াম তৈরি হয়ে গেল, তাহলেও কিন্তু প্রেগন্যান্সি আসবে না, কারণ সেখানে প্রেগন্যান্সি তৈরি হলেও প্রেগন্যান্সি গিয়ে বসতে পারবে না। আরও একটা কারণ অফ ইনফার্টিলিটি কি, অনেক সময়তে দেখা যায় আমরা টেস্ট করাই না হয়তো, কিন্তু সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম মানে আপনার হয়তো শরীরে কোনো সেই অর্থে কোনো সিমটম দেখা যাচ্ছে না, কিন্তু আপনার থাইরয়েডের গন্ডগোল রয়েছে, অথবা একটা ডায়াবেটিস রয়েছে যেটা অনেক দিন ধরেই আননোটিসড, সেটা হয়তো রুটিন ব্লাড টেস্টে ধরা পড়লো। এবার ব্লাড টেস্টের মধ্যেও কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন বা সতর্কতা অবলম্বন করতে হবে।
বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজটা তো নর্মালি ঠিকঠাক জায়গাতে করে নিই, সবাই করতে পারে। ওভারনাইট ফাস্টিং করে পরের দিন ব্লাড টেস্ট করলো। পিপি ব্লাড সুগারটা বেশিরভাগ ক্ষেত্রেই গণ্ডগোলের হয়, কারণ লোকজন বোঝে পিপি ব্লাড সুগার মানে পোস্ট প্যারান্ডিয়াল ব্লাড সুগার, মানে খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে, কিন্তু আদৌ সেটা নয়। যখন এটা আমরা বলা হয় গ্লুকোজ টলারেন্স টেস্ট, মানে বডিকে 75 গ্রাম গ্লুকোজ দিয়ে চ্যালেঞ্জ করতে হয়, সেই চ্যালেঞ্জটা বডি কীরকমভাবে নিতে পারছে বা সেই গ্লুকোজের লোডটাকে কীরকম হ্যান্ডেল করতে পারছে সেটাকে দেখার প্রয়োজন হয়। তার জন্য সুগারের মাত্রা কীরকম বাড়ছে সেটা দেখাটার প্রয়োজন হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 75 গ্রাম গ্লুকোজ দিয়ে যখন আমরা পিপি ব্লাড সুগার টেস্ট করি তখন হয়তো ডায়াবেটিক রেঞ্জের ব্লাড সুগার আসতে পারে। যদি সেটা আসে তাহলে কিন্তু সেটা আপনার ইনফার্টিলিটি একটা কারণ হতে পারে, এবং তার জন্য স্পেসিফিক মেডিসিন নেওয়াটা প্রয়োজন। তো আমরা যদি একটা ব্রডলি আলোচনা করি, প্রত্যেকটা ক্ষেত্রেই খুঁটিয়ে দেখলে সেটা এগলে মানে আপনার ওভাম লেভেলে হোক বা আপনার ডিম্বাণুর লেভেলে হোক, অথবা আপনার স্পার্মের কোনো সমস্যার জন্য হোক, আপনার টিউবের সমস্যার জন্য হোক বা এন্ডোমেট্রিয়ামের সমস্যার জন্য হোক, কোনো না কোনো ক্ষেত্রে গণ্ডগোলের জন্যই ইনফার্টিলিটি হয়। প্রশ্নটা হচ্ছে আমরা সেই গণ্ডগোলটাকে ধরতে পারছি কিনা। সমস্ত কিছু ঠিক থাকলেও 15% ক্ষেত্রে কিন্তু আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি হয়। তখন সেক্ষেত্রে আমাদের কারণগুলো আরও ভালো করে খুঁজে বার করবার প্রয়োজন হয় যে কেন এই ইনফার্টিলিটিটা হচ্ছে। কিন্তু আমার সমস্ত রিপোর্ট ঠিক আছে, তাও কেন প্রেগনেন্সি আসছে না? দীর্ঘদিন ধরে বাড়িতে বসে রয়েছি, 2 বছর 4 বছর বিয়ে হয়ে গেছে, এবং কবে প্রেগনেন্সি আসবো সেটার আশায় বসে রয়েছি। সব কিছু ঠিকঠাক রয়েছে সেই জন্য, মানে কনভেনশনাল টেস্ট সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, তাই জন্য সেটা একেবারেই করা উচিত না। যদি আপনার বয়স 35-এর কম হয় তাহলে 1 বছর আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করার পরও যদি আপনার প্রেগনেন্সি না আসে অবশ্যই ডাক্তারের কাছে যান, এবং বয়স যদি 35-এর বেশি হয়ে যায় তাহলে সেই টাইমটা কমে হয়ে গেল 6 মাস। 6 মাসের বেশি যদি আপনার ইনফার্টিলিটির সমস্যা হয়, 35 না 30 বছরের বেশি যদি হয়ে যায়, তাহলে 6 মাসের বেশি আপনার ওয়েট করার একেবারেই অনুচিত। যদি প্রেগনেন্সি না আসে আপনি অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে যান, যিনি আপনাকে সঠিকভাবে গাইড করবে কেন প্রেগনেন্সি আসছে না তার কারণটা খুঁজে বার করবার জন্য। আশা করছি আমার এই আলোচনাটা আপনাদের প্রেগনেন্সি ইনফার্টিলিটির সমস্যা কেন হচ্ছে সেই সম্পর্কে জানতে খানিকটা সাহায্য করেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে তাদেরকেও দেখবার সুযোগ করে দিন। নমস্কার।